আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আল্লাহর রহমতে ভালোই আছো। তোমরা জানো করোনাকালীন সময়ে আমরা আমাদের পাঠদান অব্যাহত রেখেছি, তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আর পদার্থবিজ্ঞানের এটি হলো চতুর্থ চ্যাপ্টার, নাম কাজ শক্তি ক্ষমতা, পার্ট ওয়ান সঙ্গত কারণে লিখেছি, কারণ এটা একটি লেকচারে শেষ করা যাবে না, বিধায় এখানে কয়েকটি লেকচার হবে, এজন্যই পার্ট ওয়ান লিখেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো কাজ কি, কাজের বিভিন্ন শ্রেণী বিভাগ, শক্তি কি, শক্তির শ্রেণী বিভাগ, বিভিন্ন প্রকারের শক্তি, আর সমীকরণগুলো রিলেটেড যে সমীকরণ আছে সেগুলো প্রতিপাদন করা, এবং যান্ত্রিক শক্তি কি বা অবাধে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তিটা আমরা নির্ণয় করতে চাচ্ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে শুরু করা যাক। কাজ কি? তোমরা ছোটোবেলায় অনেকেই শিখেছো কোনো কিছু করাকেই কাজ বলে, কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করা এটি কাজ নয়। কাজ তখনই হবে যখন মনে করো এটি একটি ডাস্টার, এর উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি, এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করি এবং এর যদি কিছুটুকু সরণ হয়, তাহলে বল এবং বলের দিকে যে সরণের উপাংশ তার গুণফলই হলো কাজ। তাহলে আমি এখানে স্কেচ করব, সেটা দেখো। এই একটা বস্তু মনে করো এম ভরের একটা বস্তু, তার উপরে আমি এফ বল প্রয়োগ করেছি। কি বল? এফ বল প্রয়োগ করেছি। বস্তুটির সরণ হতে পারে এদিকে, আবার সরণ হতে পারে এদিকে। বড় বড় লিখব। আচ্ছা, যদি আমি এফ বল প্রয়োগ করি আর এটা যদি এম ভরের বস্তু হয় আর সরণটা এস হয়, তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি যে সরণ হয়েছে আমার এফ বল প্রয়োগ করার ফলে। কার উপরে? এম ভরের একটা বস্তুর উপরে। তাহলে এই দুটোর গুণফল হলো, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। অর্থাৎ এখানে দেখো আমি কি বলেছি, ওয়ার্ক ডব্লিউ কাজ, কাজ সমান হচ্ছে বল গুণন সরণের উপাংশ। আর উপাংশ জিনিসটাকে সেটাও শিখতে হবে। আর সরণটা দেখো আমি এখানে দেখাইছি। এখন বলের দিকে সরণ বলতে এইটা বোঝাচ্ছে। এখানে আমরা যদি এটাকে এ বলি আর এইটাকে যদি আমরা বি বলি, এটাকে যদি আমরা সি বলি, তাহলে বলের দিকে সরণ হচ্ছে এসি, বলের দিকে সরণ কি? এসি। তাহলে এক্ষেত্রে কি হবে? ডব্লিউ ইকুয়াল টু এফ গুণন এসি, এফ গুণন এসি। এখন এটার সরণ, আসলে এইটা হচ্ছে মেইন সরণ আর এটা হচ্ছে সরণের উপাংশ, সরণের খণ্ডিত অংশ, এই জন্য বলা হচ্ছে উপাংশ। তাহলে এটা একভাবে লেখা যায়। আবার এসি, এখন এসির মানটা কি হতে পারে? দেখো আমার এটার মান জানা আছে আর আমি এটার মান বের করব। তাহলে কিভাবে করব? এখানে এটা হলো, নিশ্চয়ই জানো এটা অতিভুজ আর এটা ভূমি আর অতিভুজের সম্পর্ক কি আমরা জানি, কস থিটা। ভূমি আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে এখানে। তাহলে কি হবে যে ভূমি বাই অতিভুজ হবে এ বি, এখানে কস থিটা। এখন দেখো এসি হচ্ছে আমার মান জানা নেই, এ বির মান এস আছে, তাহলে এসি ইকুয়াল টু লেখা যায় এস কস থিটা। সুতরাং এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই আমরা, দেখো 1 নম্বর সমীকরণে মান বসাও, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আসলে এটাই হচ্ছে অরিজিনাল সূত্র, এটাই হলো কাজের অরিজিনাল সূত্র, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এটা কখন পাবো? দেখো যদি লম্বভাবে যদি বলটা প্রয়োগ করা হয়,
তাহলে এই ক্ষেত্রে থিটার মানটা হবে কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি মান 0, তাহলে কোনো কাজ হবে না, এখানে কোনো কাজ আমরা পাবো না। কিন্তু যদি 0 ডিগ্রিতে এই বরাবর যদি আমরা যে বরাবর বল দেখিয়েছি এই বরাবর প্রদান করা হয়, সেক্ষেত্রে দেখো কি হয়, এফ এস cos 0 ডিগ্রি মানে হলো 0 ডিগ্রি মানে 1, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ডব্লিউ ইকুয়াল টু এফ এস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বলে আশা করি। এবার এই আমার হাতে যে ডাস্টার দেখছো, এই ডাস্টারটা আমি এই বিন্দু থেকে এখান থেকে যদি এখানে নিয়ে যাই, তাহলে এই একটা অবস্থান পরিবর্তনের সাপেক্ষে এ একটা কাজ করার সামর্থ্য লাভ করে, কাজ করার সামর্থ্য লাভ করে। এর এক কথা। আবার এই বস্তুটাকে উপর দিকে নিয়ে গেলাম, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলাম, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। এটা কি কাজ? এটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর একটা আছে কি ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি? যে একটা বস্তুকে নিচের দিকে আমি ফেলে দিলাম, তাহলে এটা অভিকর্ষ বলের সাথে নিচে পড়ছে আর কি, বলকে কেন্দ্র করে নিচে পড়ছে। আর তাহলে এটা কি প্লাস কাজ, ধনাত্মক কাজ হবে বলের দ্বারা। আর যদি একটা বস্তুকে আমি বল প্রয়োগ করে উপরের দিকে নিয়ে যাই, তাহলে সেটা হবে কি ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। এবার দেখো শক্তি নিয়ে আলোচনা। শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার সামর্থ্য। ঠিক তাই। এখন তাহলে এই শক্তি যখন আলোচনা করব, ওদিকে দেখো কাজের যে এককটা, কাজের একক জুল, কাজের একক জুল। আর এর মাত্রাটা কেমন হবে? মাত্রাটা হবে যেহেতু ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ আমরা জানি কি নিউটন। আচ্ছা দেখো, এফ ইকুয়াল টু আমরা জানি এম এ এস। তাহলে এখানে ম্যাস আছে, কি আছে? ম্যাস। ম্যাসের জন্য বড় হাতের এম। আর ত্বরণ আমরা জানি এল টি ইনভার্স 2, আর স্মরণের জন্য আমরা জানি কি এল। তাহলে এটা কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হলো কাজের মাত্রা। কার মাত্রা? কাজের মাত্রা। এবার শক্তির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শক্তির শ্রেণীবিভাগ মূলত এই অধ্যায়ে অনেক ধরনের শক্তি আছে। তোমরা জানো যান্ত্রিক শক্তি আছে, তোমরা জানো বিদ্যুৎ শক্তি আছে, আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব না। আমি শক্তির যে মেইন দুটো বিভাগ আছে, প্রত্যেকটা বস্তুর ভিতরে অভ্যন্তরীণ শক্তি আছে। অভ্যন্তরীণ শক্তি মানে দুটো জিনিস। অভ্যন্তরীণ শক্তি মানে কী জিনিস? দুটো জিনিস। একটা হলো বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে এখানে দেখো বিভব শক্তি আর এটা হচ্ছে গতিশক্তি। এটা হচ্ছে কি? গতিশক্তি। আর বিভব শক্তি কী জিনিস? বিভব শক্তি হলো একটি বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোথাও নিয়ে গেলে, এক অবস্থান থেকে যদি অন্য কোথাও নিয়ে যাই, তাহলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে। যেমন মনে করো যে এটি এইচ মিটারের একটি বাক্স। আমি এম ভরের একটা বস্তুকে এখানে নিয়ে গেলাম। কোথায়? তাহলে এখানে আর একটা জিনিস কাজ করছে, অভিকর্ষ ত্বরণ জি। এখন এখানে নিয়ে গেলে কাজ করার সে সামর্থ্য লাভ করবে। এই যে অবস্থার পরিবর্তন করলে কাজ করার যে সামর্থ্য লাভ করছে, এটাই হলো তার বিভব শক্তি। কি শক্তি? বা পোটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। একে কী দ্বারা প্রকাশ করে? ইপি দ্বারা। তাহলে দেখো প্রথমে এফ বল প্রয়োগ করেছি। আমি কি বল? এফ বল প্রয়োগ করেছি। তাহলে এইচ পরিমাণ সরণ হয়েছে, তাই তো? এইচ পরিমাণ সরণ হয়েছে। তাহলে এখানে এম জি এইচ হবে। কারণ এ হবে না কেন? কারণ এখানে এম ইকুয়াল টু এম এ জানি, কিন্তু এখানে যেহেতু রৈখিক সরণ নয়, এই সরণটা হয়েছে তোমার উল্লম্ব বরাবর, এই জন্য এটা এম জি এইচ হবে। তাহলে আমরা বিভব শক্তির সমীকরণ পেয়েছি। এবার দেখো
গতিশক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তি হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কে দ্বারা প্রকাশ করা হয়। সেটা কেমন জিনিস? তুমি এম ভরের একটা বস্তু নাও, এম ভরের একটা বস্তু, তাকে এফ বল প্রয়োগ করো। সে যদি এখানে আদিবেগ 0, বল প্রয়োগ করার মুহূর্তে আদিবেগটা ছিল 0, এখন যদি এই যে বল প্রয়োগ করেছি এস দ্রুত অতিক্রম করে শেষে সেই বস্তুটা ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে এখানে এই যে বস্তুর কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হলো কি? গতিশক্তি। আর ওখানে ছিল কি? বস্তুর অবস্থান পরিবর্তন করলে কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে। এখানে হচ্ছে গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় কৃত কাজ সমান, এই বস্তু দ্বারা একটা কাজ হয়েছে না, এখানে কাজ হয়েছে, কারণ স্মরণ হয়েছে, কাজ হয়েছে। কৃত কাজ মানে হলো কি? তাহলে গতিশক্তি। এখন কৃত কাজ, এটাকে ডব্লিউ, এটাকে ইকে দ্বারা প্রকাশ করছি আমরা, আগেই বলেছি। তাহলে দেখো ইকে সমান কি লেখা যায়? এখানে এম এফ এস, ডব্লিউ ইকুয়াল টু এফ এস আমরা জানি, আগেই প্রতিপাদন করেছি। তাহলে এম এ এস, এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো। এখন দেখো আমরা আবার জানি, এটা গতি থেকে জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। এখন যেহেতু শুরুতে আদিবেগ 0 ছিল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টয়েস এ এস লিখতে পারো, বা তুমি এ এস ইকুয়াল টু লিখতে পারো ভি স্কোয়ার বাই 2। এখন 1 নম্বর সমীকরণ থেকে দেখো পাই আমরা, মানে এ এস এর মানটা বসিয়ে দেবো জাস্ট, এম ক্রস ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এ হলো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই হলো আমাদের গতিশক্তির ইকুয়েশন, গতিশক্তির ইকুয়েশন। এবার দেখো, এবার এই গতিশক্তির সাথে ভরবেগের যে একটা সম্পর্ক আছে সেটা দেখো, গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক, কিভাবে বের করতে হয় সেটা এবার দেখব আমরা। তাহলে আমরা যদি হরলবকে যদি এম দ্বারা গুণ করি, এখানে এম স্কোয়ার হবে ভি স্কোয়ার, নিচে হবে কি টয়েস এম। এখন আমরা জানি ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। তাহলে দেখো দুটার উপরে স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে পি লেখা যায়, যেহেতু ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, টয়েস এম। এই হলো কথা, ইকুয়াল টু পি বাই টয়েস এম। আবার এই সমীকরণ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া যায় দেখো, বেগ যদি 2 গুণ বাড়ে, গতিশক্তি বাড়বে 4 গুণ। তাহলে এটা মনে রাখবে, এটা কিন্তু তোমাদের প্যাচ লাগে, এটা যেন প্যাচ পরবর্তী না লাগে, তাহলে কোনো গিট্টু না লাগে, তার জন্য তোমরা দেখো কি করবে, এটা যদি 2 গুণ বাড়াও এটা হবে 4 গুণ, এটা যদি 4 গুণ বাড়াও এটা হবে দ্বিগুণ। আচ্ছা, বিপরীত কেস আর কি, স্কোয়ার আছে, তার এটি শিখে রাখো যে এটা যদি আমরা যদি 2 গুণ বাড়ি এটা হবে 4 গুণ। ওকে, নেক্সট। এবার আমরা অবাধে পতনশীল কোনো বস্তুর যান্ত্রিক শক্তি অথবা শক্তির সংরক্ষণশীল নীতি আমরা এবার দেখব। শক্তির সংরক্ষণশীল নীতি ছিল হলো যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে কি বললাম? শক্তি ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় মাত্র। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। মনে করো এরকম একটা রেখা নাও, এ, মাঝখানে বি নাও, এখানে সি নাও। এম ভরের বস্তুটা মনে করো এখানে আছে, তাকে অবাধে পড়তে দিয়েছি কোথায়? এখান থেকে। এখন টোটাল দূরত্ব যদি এইচ নাও, কি নাও? এইচ নাও। ভূমি থেকে এই বি পর্যন্ত দূরত্ব ধরে নাও এক্স, আর এইটুকু তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? এইচ মাইনাস এক্স। এখন
আমরা যদি নোটেশনের আমরা যদি এই প্রতিপাদন করার স্বার্থে আমরা যদি এইভাবে লিখি এ বি ইকুয়াল টু এ বি, প্রথমে এসি ইকুয়াল টু লেখো, এসি ইকুয়াল টু এইচ মিটার, তারপরে দেখো কি আছে, এ বি ইকুয়াল টু লেখো এইচ ডাবল এইচ প্রাইম ইকুয়াল টু এত মিটার, তারপরে দেখো বিসি সমান লিখবে এইচ ডাবল প্রাইম ইকুয়াল টু এক্স মিটার। এখন অনেকভাবেই বলা যায়, আমরা এটাই প্রমাণ করব যে সব জায়গায় যান্ত্রিক শক্তি মোট শক্তি সমান আছে কিনা, যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বা সংরক্ষণশীল শক্তি এটা ঠিক আছে কিনা, সব জায়গায় সমান আছে কিনা, কারণ অপচয় যেন না হয়। যখন এখান থেকে এম ভার একটা বস্তুকে এখানে নিয়ে গেছো, সে কিন্তু তার গতিশক্তি হারিয়েছে, পুরোটাই হয়েছে এটা বিভব শক্তি, তাহলে গতি তো হারিয়ে ফেলছে, তাহলে তার যে শক্তি তাহলে তার শক্তির অপচয় হয়েছে না। আমরা দেখব যে এখানে যা হয়েছে এখানে তাই হয়েছে, এখানে তাই হয়েছে, এটাই হলো শক্তির নিত্যতা সূত্র বা শক্তির অবন্যাসিতাবাদ সূত্র বা সংরক্ষণশীল সূত্র বা বলা যাওয়া বাদে পরন্তশীল বস্তুর যান্ত্রিক শক্তি। তাহলে আমরা দেখি এ বিন্দুর জন্য কি দেখব, এ বিন্দুর জন্য কি হবে, বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। কারণ নিলাম এম জি এইচ বলতে বিভব শক্তি যেখান থেকে নির্ণয় করতে হয় তার নিচে কতটুকু উচ্চতা আছে তা পুরোটাই কনসিডার করতে হয়। কারণ নিচে এখান থেকে কত নিচে এখান পর্যন্ত আছে, যা আছে পুরোটা, তাহলে এইচ নিতে হয়, তাহলে এটা এইচ। আবার ই কে সমান কি, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো, এখানে কি ভি সমান শূন্য, অতএব এটা শূন্য, এটা কি শূন্য। তাহলে এখানে তাহলে কি হবে, দেখো মোট শক্তি ই এ বিন্দু অর্থাৎ এ বিন্দুতে শক্তি এখানে হবে কি এম জি এইচ জুল, ঠিক আছে। এবার দেখো বি বিন্দুর জন্য কেমন হবে, বি বিন্দুতে এমন একটা বিন্দু যেখানে তোমার গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে। তাহলে আমরা বিভব শক্তি কি আছে, বিভব শক্তি হচ্ছে এম জি। এবার একটু সতর্ক হব, এখানে দেখো এই পার্টটা বিসি সমান কি ধরেছিলাম, এইচ ডাবল প্রাইম ধরেছিলাম, তাহলে এইচ ডাবল প্রাইম বা এম জি এক্স হবে, এটা কি হবে এম জি এক্স। আর ই কে সমান কি হবে হাফ এম ভি স্কোয়ার। এখানে অবশ্যই তোমার বেগ আছে, ওখানে ইউ জিরো ছিল কিন্তু এখানে যদিও ভি জিরো ছিল কিন্তু এখানে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে অবশ্যই ভির একটা মান আছে, তাহলে সেই মানটাকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ বলতে আমি কী নিব, এইচ বলতে এই যে বিন্দু গতিশক্তি নেব তার উপর উচ্চতা নিতে হয়, তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি টু জি এইচ মাইনাস এক্স হচ্ছে, এখানে হাফ এম ইন্টু টু জি এইচ মাইনাস এক্স, টু কেটে দাও, তাহলে কি হবে এম জি এইচ মাইনাস এক্স। এখন মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি হিসেব করব আমরা। দেখো বি বিন্দুতে মোট শক্তি হিসেব করব, ইবি ইকুয়াল টু এম জি এক্স প্লাস দেখো এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা কেটে গেল, থাকলে দেখো এম জি এইচ জুল। অনুরূপভাবে সি বিন্দুতে দেখো আমরা বের করব মোট এনার্জি বের করব, সি বিন্দুতে ইসি ইকুয়াল টু, এখানে ইসি সরাসরি না নিয়ে আগে ইপি নাও, সি বিন্দুর জন্য সি বিন্দু দেখো এখানে যখন এসেছে তখন কিন্তু তোমার পুরো বিভব শক্তি কিন্তু গতি শক্তিতে কনভার্ট হয়েছে কোথায়, এটা ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে, ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে এই বস্তুটা এখানে ছিল
তাহলে এটা কী হবে, তাহলে এখানে সমশক্তি গতিশক্তি, তাহলে বিভব শক্তি কি 0, তাহলে গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার। এখানে অবশ্যই বেগ আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, আদি বেগ যেহেতু 0, তাহলে এখানে কি হবে 2gh, কীভাবে দেখো আগে ইউ স্কোয়ার প্লাস 2gh হাফ এম, এখানে যেহেতু এটা 0, তাহলে 2gh, 2 কেটে গেল mgh, তাহলে ইসি, তাহলে ইসি সমান, সুতরাং ইসি সমান কি হবে ইপি যোগ ইকে সমান 0 যোগ mgh সমান mgh। অতএব বলা যায় যে শক্তি কখনো শক্তি ধ্বংস বা সৃষ্টি নেই। দেখলাম আমরা জাস্ট এক রূপ থেকে অন্য রূপ রূপান্তরিত হচ্ছে অথবা ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখানে সে দুটো ভাগ হয়েছে, গতিশক্তিও আছে, এখানে বিভব শক্তিও আছে, এখানে শুধুই বিভব শক্তি, এখানে শুধুই গতিশক্তি। তারপরে কিন্তু দেখো এনার্জির পরিমাণ, টোটাল যে এনার্জির পরিমাণ সেটা কিন্তু সব জায়গায় সমান। অর্থাৎ শক্তির যে নিত্যতা বা অবিনাশিতবাদ সূত্র বা সংরক্ষণশীল নীতি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তোমরা এটার পরীক্ষা হলে এভাবে আসতে পারে, প্রমাণ অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে, এটা প্রমাণ করো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। তোমরা আশা করি বুঝেছো, এবং না বুঝলে আমাকে পরবর্তীতে জানাবে আর কি। আর ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা জানিয়ে আমি আমার লেকচার শেষ করছি। আবারও হাজির হব এরকম এই চ্যাপ্টারেরই পার্ট 2 নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।